সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। লাদাখ সীমান্তে সর্বশক্তি নিয়ে তৈরি চীন, বেইজিং ইসলামাবাদকে পাল্টা হুঁশিয়ারি ভারতের। করোনা ভ্যাকসিন গ্রহণের পর নরওয়েতে 2 স্বাস্থ্যকর্মীর মৃত্যু। ইরানি সেনাদের আঙুল বন্দুকের টিকারে রয়েছে, আমেরিকাকে তেহরানের হুঁশিয়ারি। মার্কিন সিনেটের রুদ্ধশ্বাস নির্বাচনে জর্জিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েলের জয়। করোনার উৎস খুঁজতে তদন্ত দলকে ঢুকতে দিচ্ছে না চীন, অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বৈশ্বিক শক্তির নেতা হিসেবে গড়ে উঠবে চীন, ট্রাম্প প্রশাসনকে তিরস্কার। এবার কাতারের উপর থেকে মিশরও তুলে নিল নিষেধাজ্ঞা। কাশ্মীরে গণভোট দিন, মানবাধিকার কর্মীদের দাবি ভারতের বিরুদ্ধে অভিযোগ বিবেচনায় নেওয়ার আহ্বান। এবং ফের ভেঙে পড়ল ভারতের আরেকটি যুদ্ধবিমান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লাদাখ সীমান্তে সর্বশক্তি নিয়ে তৈরি চীন। লাদাখ সীমান্তে শান্তির কোনো ইঙ্গিত নেই। এত মাস পর এখনও সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বহাল রয়েছে। এই অবস্থায় লাদাখে চীনা সেনাবাহিনীকে সাহায্য করতে বেইজিং সেদেশের বিমান বাহিনীকে সর্বশক্তি নিয়ে তৈরি রেখেছে। এমনই তথ্য জানান ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল RKS ভাদৌরিয়া। এদিন বিমান বাহিনীর প্রধান জানান, পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স বিপুল সংখ্যায় রেডার ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। ভাদৌরিয়া বলেন, পাকিস্তান হলো চীনের বিদেশ নীতির ঘুঁটি। চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, চীন ওই প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। ওই টাকার আদতে পাকিস্তানকে দেওয়া বেইজিংয়ের ঋণ। এর চাপ পাকিস্তান পরবর্তীতে বুঝবে। লাদাখে ভারত চীন অস্থির অবস্থা প্রসঙ্গে বিমান বাহিনীর প্রধান বলেন, ভারতের সঙ্গে চীন কোনো সংঘাতে গেলে তা আন্তর্জাতিক মহলে বেইজিংয়ের জন্য ভালো হবে না। তার আরও অভিযোগ, আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের সেনা সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের পর চীনের নজর এখন সেখানে পড়েছে। এছাড়া পাক অধিকৃত কাশ্মীরে একাধিক মিসাইল লঞ্চিং স্টেশন বানাতে পাকিস্তানকে সাহায্য করছে চীন। এ বিষয়েও চীনকে নিশানা করলেন বিমান বাহিনীর প্রধান RKS ভাদৌরিয়া। বহু কূটনৈতিক বিশেষজ্ঞরই মত, ভারতের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র করতেই চীন পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি হচ্ছে। চীন পাকিস্তান ইকোনমিক করিডোরটি তৈরি করতে খরচ করা হচ্ছে প্রায় $70 বিলিয়ন। এই করিডোর রক্ষা করতে পাক অধিকৃত কাশ্মীরের ভারত পাক সীমান্ত বরাবর 2 দেশে একত্রিতভাবে 25,000 সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। পাক সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্র দিয়ে সজ্জিত করার সিদ্ধান্ত নিয়েছে চীন। করোনা ভ্যাকসিন গ্রহণের পর নরওয়েতে 2 স্বাস্থ্যকর্মীর মৃত্যু। করোনা ভ্যাকসিন গ্রহণের পরে নরওয়ের 2 স্বাস্থ্যকর্মীর মৃত্যুর ঘটনায় আশঙ্কিত বিজ্ঞানী ও ডাক্তাররা। ফাইজার ভ্যাকসিন নেওয়ার কয়েকদিনের মধ্যেই তারা মারা গিয়েছেন। কয়েকদিন আগে পর্তুগালেও এক শিশু চিকিৎসকের মৃত্যু হয়েছে ভ্যাকসিন নেওয়ার 2 দিন পরেই। ভ্যাকসিন গ্রহণের পর এই ধরনের মৃত্যুর ঘটনা ভাবাচ্ছে ডাক্তারদের। এর আগে ফাইজার ভ্যাকসিনের ট্রায়ালের সময় পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানিয়েছিলেন অনেকেই, কিন্তু এর থেকে কি মৃত্যু হতে পারে? নরওয়ের মেডিসিন এজেন্সির মেডিকেল ডিরেক্টর স্টেইনার ম্যাটসেন এক বিবৃতিতে জানিয়েছেন, আমাদের খতিয়ে দেখতে হবে ভ্যাকসিনের কারণেই কি মৃত্যু হয়েছে নাকি পুরো ব্যাপারটাই কাকতালীয়। তবে সেই সঙ্গে তিনি জানাচ্ছেন, বহু বর্ষীয়ান মানুষ ইতিমধ্যেই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। যেহেতু তাদের ক্ষেত্রে তেমন কোনো ঘটনার কথা জানা যায়নি, তাই সম্ভবত এ দুজনের মৃত্যু কাকতালীয়ই। ফাইজার ভ্যাকসিন নিয়ে বিতর্ক আগেও হয়েছে। সংস্থার সিইও অ্যালবার্ট বোরলা জানিয়েছিলেন, ভ্যাকসিন নেওয়ার পর সেই ব্যক্তিদের থেকে করোনা সংক্রমণ অন্যদের মধ্যে ছড়াবে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার এমন মন্তব্য নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। ওই সংস্থার সঙ্গে যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছে নরওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ। এদিকে নরওয়ের প্রধানমন্ত্রী এর্না সোলবার্গ রবিবার জানিয়ে দেন, দেশে নতুন করে কড়া নিষেধাজ্ঞা জারি করা হবে সংক্রমণ ঠেকাতে। বিশেষ করে রেস্তোরাঁ ও বারে মদ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। বাড়িতে অতিথি ডেকে পার্টিও করা যাবে না বলে জানান তিনি। বাইরে থেকে নরওয়েতে ঢুকতে গেলে দেখাতে হচ্ছে করোনা নেগেটিভ সার্টিফিকেট।
ইরানি সেনাদের আঙুল বন্দুকের ট্রিগারে রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় সতর্ক অবস্থায় আছে এবং তাদের আঙুল বন্দুকের ট্রিগারে রয়েছে। শত্রুর সামান্যতম ভুলের কঠোর জবাব দেওয়ার জন্য তাদের এই প্রস্তুতি। আমেরিকার সন্ত্রাসী এবং অপরাধী সেনাবাহিনীর পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধির দিকে ইঙ্গিত করে জেনারেল বাকিরি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। 5 জানুয়ারি মঙ্গলবার ইরানের সামরিক বাহিনীর বিশাল মহড়ার অবকাশে জেনারেল বাকিরি সাংবাদিকদের আরও বলেন, শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় ইরান প্রস্তুত একথা জানানোর জন্যই এই সামরিক মহড়া পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী শত্রুর যে কোনো হুমকি নচ্ছাৎ করে দিতে প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ দিনগুলোতে যখন ইরান এবং আমেরিকার মধ্যে চরম সামরিক উত্তেজনা চলছে, তখন জেনারেল বাকিরি এসব কথা বললেন। আমেরিকা সম্প্রতি পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী ইউএসএস নিমিজ মোতায়েন করেছে। পাশাপাশি গত কয়েকদিনে আমেরিকা তার পরমাণু বোমা বহনে সক্ষম B-52 বোমারু বিমান পারস্য উপসাগরের আকাশে উড়িয়েছে। এছাড়া পরমাণু শক্তি চালিত সাবমেরিন ইউএসএস জর্জিয়াকে পারস্য উপসাগরে পাঠানো হয়েছে। এসব নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে মারাত্মক রকমের সামরিক উত্তেজনা চলছে। মার্কিন সিনেটের রুদ্ধশ্বাস নির্বাচনে জর্জিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েলের জয়। জর্জিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ার্নক জয় পেয়েছেন। জর্জিয়ার সিনেটর হিসেবে জয় পাওয়া তিনি প্রথম আফ্রিকান আমেরিকান। বুধবার দুপুরে ফিনান্সিয়াল টাইমস এ খবর প্রকাশ করেছে। রাফায়েল ওয়ার্নকের এ জয়ের ফলে সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি। এতে সংসদের উচ্চকক্ষ সিনেটে 100 আসনের মধ্যে 49টিতে ডেমোক্র্যাট ও 50টি আসন রিপাবলিকানদের হাতে। এদিকে আরেক আসনে রিপাবলিকান প্রার্থী ডেভিড পারডুর চেয়ে অনেকটা এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট পার্টির জন ওসাফ। ভোট গণনার পর অপর আসনেও ডেমোক্র্যাটরা জয় পেলে সমতা ফিরবে মার্কিন সিনেটে। এই জয়ের ফলে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে আর কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না। তদন্ত দলকে ঢুকতে দিচ্ছে না চীন। করোনা ভাইরাসের উৎস খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO চীনে যে প্রতিনিধি দল পাঠিয়েছে তাদের ঢুকতে দিচ্ছে না দেশটি। সংস্থাটির প্রধান তেদ্রোস আদানোম গেব্রিয়াসুস নিজে এই অভিযোগ করেছেন। জেনেভায় স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ সম্মেলনে গেব্রিয়াসুস বলেন, উহানের উদ্দেশ্যে আমাদের 2 জন বিজ্ঞানী নিজ দেশ ত্যাগ করেছেন, কিন্তু তাদের প্রবেশের জন্য চীন প্রয়োজনীয় অনুমতি দিচ্ছে না। হতাশা প্রকাশ করে তিনি বলেন, এই সংবাদে আমি ভীষণ হতাশ। আমি চীনের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি। আরেকবার পরিষ্কার করে বলছি, এই কমিশন WHO এবং আন্তর্জাতিক টিমের অগ্রাধিকার। গত ডিসেম্বরের মাঝামাঝি WHO জানায়, করোনার উৎস তদন্তের লক্ষ্যে 2021 সালে চীনের উহান শহরে যাবে 10 জন আন্তর্জাতিক বিজ্ঞানীর একটি দল। তখন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছিল বেইজিং। বিভিন্ন দেশের বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকে উহানে পাঠাতে বেশ কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে আসছে WHO। তারা এ নিয়ে গত বছরের জুলাই থেকে চীনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছে, কিন্তু এই ধরনের তদন্তের ব্যাপারে এখন অনাগ্রহ দেখিয়ে আসছে চীন। বিজ্ঞানীরা বলছেন, তদন্তের উদ্দেশ্য অপরাধী খুঁজে বের করা নয়, ভাইরাসটির ঠিক কোথায় কিভাবে উৎপত্তি হলো, কিভাবে তা মানুষের মধ্যে ছড়ালো, এসব জেনে ভবিষ্যতে সংক্রমণের ঝুঁকি কমানোর উপায় বের করা। 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারী আকারে তার সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই শুরু থেকে বলে আসছেন, চীন ইচ্ছা করেই ভাইরাসটি ছড়িয়েছে। বৈশ্বিক শক্তির নেতা হিসেবে গড়ে উঠবে চীন। এশীয় দেশগুলোর সাথে বাণিজ্য চুক্তি ও বৈশ্বিক উষ্ণায়নের লড়াইয়ে কার্বন নিঃসরণ হ্রাসে অন্যান্য 14টি দেশের সাথে যোগদানের প্রতিশ্রুতি দিয়েছে চীন। এখন ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি বিনিয়োগের চুক্তি করছেন তারা।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি চুক্তি করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আশা করছেন করোনা ভাইরাস এবং ক্রমবর্ধমান যুদ্ধবিরোধের পরেও তার আন্তর্জাতিক অবস্থানকে ধরে রেখেছে, এমনকি তার দেশকে একটি অনিবার্য বৈশ্বিক শক্তির নেতৃত্ব দানকারী হিসেবে গড়ে তুলবেন তিনি। এটি করতে গিয়ে তিনি বেইজিংয়ের সাথে সহযোগিতা করার জন্য নতুন প্রশাসনের পরিকল্পনার কেন্দ্রবিন্দু এবং চীনের কর্তৃত্ববাদী নীতি ও বাণিজ্য চর্চাগুলির বিরুদ্ধে মিত্রদের সাথে একটি ঐক্যফ্রন্ট গঠনের পক্ষে নির্বাচিত রাষ্ট্রপতি জোসেফ আর বাইডেন জুনিয়রের পক্ষে কতটা কঠিন হবে তা তিনি নির্দেশ করেছেন। বুধবার জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন এবং অন্যান্য ইউরোপীয় নেতাদের ইউরোপীয় ইউনিয়নের সাথে এই চুক্তি সিল করার জন্য একটি সম্মেলন আহ্বানে মিস্টার শির যোগ দেওয়ার চিত্রটিও ট্রাম্প প্রশাসনের চীনকে বিচ্ছিন্ন করার প্রয়াসের এক স্তম্ভের তিরস্কার হিসাবে গণ্য হয়েছে। রোডিয়াম গ্রুপের সাথে বার্লিনের চীন বিশেষজ্ঞ নোয়া বার্কিন বিনিয়োগের চুক্তিটিকে বিশেষত চীনের একটি ভূ রাজনৈতিক সামরিক অভ্যুত্থান বলে অভিহিত করেছেন। হংকংয়ের বিরুদ্ধে ক্র্যাকডাউন এবং পশ্চিমা চীনা অঞ্চলের জিনজিয়াংয়ের গণবন্দি দশা এবং উইঘুরদের জোরপূর্বক শ্রমসহ চীনের কঠোর নীতি সম্পর্কে উদ্বেগকে কাটিয়ে উঠতে হালকা ছাড় দিতে হয়েছিল চীনকে। বেইজিংয়ের একটি থিঙ্ক ট্যাঙ্ক চীন ও বিশ্বায়ন কেন্দ্রের সভাপতি ওয়াং হুয়াও বলেছিলেন, আমি মনে করি এখন আমাদের জন্য খুব ভালো দিক। তিনি বলেন, চীন একটি মডেল হিসাবে এবং সহযোগিতার অংশীদার হিসাবে কাজ করতে পারে এবং পরামর্শ দিয়েছে যে ইউরোপ, চীন ও আমেরিকার মধ্যবর্তী ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, সবাই চীনের স্থিতিস্থাপকতা, এর প্রাণশক্তি, দৃঢ়তা এবং তার দায়িত্ব এবং বিশেষত মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা সম্পর্কে সবাই জানে। মিস্টার শি অবশ্যই স্বীকার করেননি যে চীনের কোনো নীতি বিশ্বব্যাপী হ্রাস হচ্ছে। কর্মকর্তারা এর মূল নীতিগুলি নিয়ে পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন। এবার কাতারের উপর থেকে মিশরও তুলে নিল নিষেধাজ্ঞা। সৌদি আরবে মঙ্গলবার পারস্য উপসাগরীয় দেশগুলোর শীর্ষ সম্মেলনে চুক্তি স্বাক্ষরের পরপরই কাতারের উপর থেকে একের পর এক নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। সৌদি আরব কাতারের উপর আরোপিত স্থল, নৌ ও আকাশপথ অবরোধ তুলে নেওয়ার 24 ঘন্টা না যেতেই একই পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিশর। অবরোধের প্রায় 3.5 বছর পর কাতারের জন্য আবারও আকাশপথ খুলে দিচ্ছে তারা। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন। তবে সীমান্ত খোলার আগেই বেশ কিছু দাবি দাওয়া পূরণ করতে হবে বলে শর্ত দিয়েছে মিশর, যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সন্ত্রাসবাদের সমর্থন ও ইরান ঘনিষ্ঠতার অভিযোগে 2017 সালের জুনে কাতারের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সব ধরনের সীমান্ত। তাদের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে কাতার। এই সংকট সমাধানে বিবাদমান দেশগুলোর ভেতর মধ্যস্থতার চেষ্টা করছে কুয়েত। কাশ্মীরে গণভোট দিন, মানবাধিকার কর্মীদের দাবি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবের আলোকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গণভোট অনুষ্ঠানের দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মানবাধিকার কর্মীরা সমাবেশ করেছেন। 1948 সালের 20 জানুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার রক্ষার লক্ষ্যে ওই প্রস্তাব পাশ করা হয়। মঙ্গলবার অনুষ্ঠিত সমাবেশ থেকে মানবাধিকার কর্মীরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন যে এই পরিষদে পাশ হওয়া প্রস্তাবের আলোকে কাশ্মীরে গণভোট আয়োজনের ব্যবস্থা করতে হবে, যাতে কাশ্মীরের জনগণ ভারতের সঙ্গে থাকবে নাকি পাকিস্তানের সঙ্গে মিশে যাবে সে বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেন। এ সময় মানবাধিকার কর্মীরা কাশ্মীরের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন এবং ভারতের পক্ষ থেকে কাশ্মীরি জনগণের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিবেচনায় নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। 1948 সালের জানুয়ারি মাসে নিরাপত্তা পরিষদে গণভোট অনুষ্ঠানের প্রস্তাব পাশ হওয়ার পর 49 সালের 5 জানুয়ারি ভারত ও পাকিস্তান বিষয়ক জাতিসংঘ কমিশন একটি প্রস্তাব পাশ করে, যাতে কাশ্মীর উপত্যকায় জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট অনুষ্ঠানের কথা বলা হয়েছে।
ফের ভেঙে পড়ল ভারতের আরেকটি যুদ্ধবিমান। ফের ভেঙে পড়ল MiG-21। ভারতের এই যুদ্ধবিমান ভেঙে পড়াটা এখন গা সওয়া হয়ে গিয়েছে। একের পর এক মিগ বিমান রুটিন উড়ানে উড়ে আর ভেঙে পড়ে। বিশ্ববাসীর কাছে এই খবর এখন চর্বিত চর্বণের রূপ নিয়েছে। মঙ্গলবার রাতেও ফের একটি মিগ যুদ্ধবিমান ভেঙে পড়ল। MiG-21 বিমানটি ভেঙে পড়ে ভারতের রাজস্থানের সুরাটগড়ে একটি গ্রামের উপর। ভারতীয় বায়ুসেনার পক্ষে টুইটে জানানো হয়, ওয়েস্টার্ন সেক্টরে ট্রেনিং চলাকালীন একটি MiG-21 বাইসন যুদ্ধবিমান ভেঙে পড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি, পাইলট অক্ষত রয়েছেন বলেও জানিয়েছে দেশটির গণমাধ্যম। প্রশিক্ষণের জন্যই উড়ানো হচ্ছিল যুদ্ধবিমানটি। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।